নমস্কার বন্ধুরা, আমি তনুজা। এসো গল্প শোনাইতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের গল্প সুচিত্রা ভট্টাচার্যের বাড়ি। সেদিন অফিস ফেরতা মার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। যেমন যাই, সপ্তাহে 1-2 বার। বাইরের ঘরে পাতা আদ্যিকালের সোফাটায় সবে বসেছি। নজরে পড়ল মাতৃদেবীর মুখখানি একেবারে তোলো হাড়ি, ঠোঁটে কুলুপ, ভুরুতে মোটা মোটা ভাঁজ। অন্যদিন তো চৌকাঠ পেরোনো মাত্র মা কলকল করে ওঠে। আজ হলোটা কি? চোখের ইশারায় প্রমিতাকে জিজ্ঞেস করলাম, কেসটা কি রে? শাশুড়ির সঙ্গে ফের লাঠালাঠি? প্রমিতা হেসে ফেলল, না গো দিদি, আজ বাংলা বিহার নয়, ইন্ডিয়া পাকিস্তান। মানে? দুপুরে আজ কালবৈশাখী হলো না, তখন ঝড়ে পড়া কয়েকটা আম কুড়িয়েছিল মা, আমাদেরই এলাকা থেকে। দোতলার ওরা দেখতে পেয়েই ব্যাস চিৎকার, হল্লা, গালি গালাজ। মেজাজটা টুকে গেল। উফ, সেই অনন্ত অশান্তি! প্রায় 3 যুগ আগেই সূচনা হয়েছিল বিবাদের। বাড়িওয়ালা উচ্ছেদের মামলা করেছিল বাবার নামে। তারপর কত কোটি কিউসেক জল যে বয়ে গেল গঙ্গা দিয়ে। নদীর দুপারে ভাঙনও তো কম হলো না। গত হলেন সূর্য চাটুর্যে, ওপরে জেঠিমাও। আমার বাবাও বছর 16 আগে পরপারে। আমরা মেয়েরাও বিয়ে থা হয়ে ছিটকে গেছি যে যার মতো। মৃত্যুও থাবা বসিয়েছে আমাদের জেনারেশনে। সূর্য জ্যাঠার ছোট ছেলে মন্টুদার প্রয়াণ ঘটল অকালে। আমার বড় ভাইটিও অসময়ে মায়া কাটালো পৃথিবীর। কিন্তু সেই মামলাটি এখনও মহাকালের গর্ভে, এবং যুদ্ধ থামারও কোনো লক্ষণ নেই। আদালতে কবজা করতে না পেরিয়ে এখন বাঁকা পথ ধরেছে ওপক্ষ। কখনো কর্পোরেশনের জল বন্ধ করে দেয়, তো কখনো ওপর থেকে আবর্জনা ঢালে দেদার। গোদের ওপর বিস্ফোরা, বাক্যবান তো হানছেই অহরহ। ধুন্ধুমারও বাঁধে মাঝে মাঝেই। ঝগড়া বাঁধানোর কত রকম ফন্দি ফিকির যে আছে। ভাড়াটের কাজের লোকরা চিরটাকাল বাড়ির পিছন ভাগের বাথরুমখানা ব্যবহার করে এসেছে। অকস্মাৎ এক সকালে সেটি তালাবন্ধ। মুরত থাকে তো ভাঙ, ফৌজদারি ঠুকে দেব। উঠোনের মাঝ বরাবর পাঁচিল উঠে গেল রাতারাতি। ভাড়া তো নিয়েছ 1 তলার ঘর, উঠোনে জমিদারি ভোগ করবে কেন? দুবারই ঝামেলাটা থানা পুলিশ পর্যন্ত গড়িয়েছিল। কাজের কাজ অবশ্য কিছুই হয়নি। এই পক্ষে নালিশ শুনে ও পক্ষকে কোমল ধমক দিয়ে চা সন্দেশ টন্দেশ সাটিয়ে গোপে তা দিতে দিতে জবনিকার অন্তরালে চলে গেছেন দারোগাবাবু। বাড়িওয়ালা ভাড়াটের লড়াইয়ে উকিল পুলিশদেরই তো পোয়াবারো। কাহাতকার হাঙ্গামা হুজ্জত ভালো লাগে, তাও আবার তুচ্ছ তুচ্ছ কারণে। আমাদেরও তো বয়স হয়েছে নাকি? বেজার মুখে মাকে বললাম, কেন যে ওদের আমে হাত দিতে চাও? কোন সুবাদে ওদের আম? মা ঝেঁঝে উঠল সহসা। সমু আমকে উঠোনের ওপাশটায় আঁটি ছুঁড়ে ছুঁড়ে ফেলত, তার থেকেই তো চারা গজিয়েছিল। প্রমাণ করতে পারবে? গাছটা যখন পাঁচিলের ওপারে, রাইটও ওদেরই। তার ডালপালাগুলো ওদিকে সরিয়ে নিয়ে যাক, সে লক্ষ্মী ছাড়ারা এদিক পানে ধেয়ে আসে কেন? আমাদের এদিকে আম পড়লেও ওদের নৈবেদ্য সাজিয়ে দিতে হবে এমন কোনো লেখাজোকা আছে নাকি? ছেলে মানুষের মতো কথা বলো না। বাড়িতে কি আম কম আসে? রোজই তো বাজার থেকে। বাজারের আম বাজারের আম, বাড়ির আম বাড়ির আম, দুটোর স্বাদ কি এক হয়? তাহলে আর মুখ ভেটকে বসে আছো কেন? খিস্তি খেউরগুলো হজম করে নাও। নিচ্ছি তো, কাউকে কি শোনাতে গেছি? তুই তো গায়ে পড়ে। এই হলো আমার মা, কোনো যুক্তির ধার ধারে না। যারা কুৎসিত ভাষায় অপমান করে তাদের সঙ্গে কথা পর্যন্ত বলে চেঁচে চেঁচে। গালাগালির মূল হোতা মন্টুদার বউটা, কিন্তু তার বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণ করো, অমনি মা ঝামড়ে উঠবে। আহারে, কচি বয়সে স্বামী হারিয়েছে, শোকাতাপা মেয়েটার কথা গায়ে মাখতে আছে। বলতে বলতে আঁচলে চোখও মুছে নেবে টুক করে। আর দোতলার কোনো সুসংবাদে মা তো একেবারে আহ্লাদে গদগদ। শুনেছিস ঋতু, ঝন্টুর একটা কি ফুটফুটে নাতি হয়েছে। ইস, সূর্যবাবু গীতাদি বেঁচে থাকলে কি খুশিই না হতেন। গত অঘ্রাণে ঝন্টুদার বউ নিজে এসে মাকে মেয়ের বিয়েতে নেমন্তন্ন করে গেল। মার তো আনন্দে পাগলপাড়া দশা।
দুল দেবে না আংটি নাকি পিওর সিল্ক ভেবে ভেবে কুল পায় না। টুকটুকির বিয়ের দিন দিব্যি ড্যাং ড্যাং করে দোতলায় উঠে গেল মা। এদিকে আমরা ভাই বোনেরা তো কাটা হয়ে আছি। 5 জনের সামনে মাকে না ছ্যাঁড়ছ্যাঁড় করে কিছু শুনিয়ে দেয় মন্টুদার বউ কিংবা মন্টুদার ছেলেরা। অঘটন যদিও কিছু ঘটল না, প্রজাপতির মতো উঠতে উঠতে ফিরে মা জানালো তাকে নাকি বড়ই খাতির যত্ন করেছে সবাই। মাস 3 মধ্যেই অবশ্য নমুনা মিলল খাতির যত্নের। দোতলা থেকে মাছের আঁশ পড়ছে ঝুরঝুর, নেমে আসছে আনাজের খোসা, খাবারের উচ্ছিষ্ট, সঙ্গে নোংরা স্যানিটারি ন্যাপকিনও। মার দৃষ্টি তো প্রায় গেছে। সেই ন্যাপকিন আবার আঙুলে তুলে প্রশ্ন করছে, এটা কি ফেললো দেখ তো প্রমিতা। ওপরের বারান্দায় তখন যুবতী বউদের খিলখিল হাসি, যেন আচ্ছা জব্দ করেছে শ্বশুরবাড়ির ভাড়াটে বুড়িটাকে। মানছি আমরা কম ভাড়ায় থাকি, মামলার কারণে সে টাকাও জমা পড়ে রেন্ট কন্ট্রোলে। আমাদের উপর বাড়িওয়ালার রাগ থাকতেই পারে, তা বলে ওই স্তরের অসভ্যতা? এই পাড়ায় তো আরও অনেক পুরনো ভাড়াটে আছে, বাড়িওয়ালাকে তারাও কিছু 5-10 হাজার ঠেকায় না। আজ তারা বাড়ি ছাড়লে গৃহস্বামীরা কালীঘাটে পুজো দিয়ে আসবে, কিন্তু ভাড়াটের সঙ্গে এ ধরনের লাগাতার নোংরামি করে চলে কোন বাড়িওয়ালা? নেহাত জেদাজেদির পর্যায়ে চলে গেছে, নইলে মা বৌদি ভাইজিকে নিয়ে রমু তো কবেই উঠে যেত। প্রমিতা চা বানাতে গেছে ভেতর বারান্দায়, গলা উঁচিয়ে ডাকল, দিদি একবারটি শুনে যাও। পায়ে পায়ে কাছে গেলাম। কি রে? জানো তো পরশু দুপুরে ওপরে নগেন দত্ত এসেছিল। সে আবার কে? ওই যে গো, মোড়ের রাঘববাবুদের বাড়িটা ভেঙে যে ফ্ল্যাট বানাচ্ছে। প্রমিতা গলা নামালো। লোকটা অনেকক্ষণ ছিল দোতলায়। নামার সময় আমাদের পোর্শনটা টেরিয়ে টেরিয়ে খুব দেখছিল। দক্ষিণ কলকাতার এই অঞ্চলটায় জমি ফ্ল্যাটের এখন বিস্তর দাম। প্রমোটাররাও তাই পুরনো বাড়ি ভেঙে অ্যাপার্টমেন্ট বানানোর জন্য ছুকছুক করছে সর্বক্ষণ। এ বাড়ির ওপরও নজর পড়েছে তাহলে। স্বাভাবিক, এ বাড়িরও বয়স তো কম নয়। সূর্য জ্যাঠার বাবা বাড়িটা বানিয়েছিলেন সেই 1928 সালে, আর আমার বাবা জ্যাঠারা বাড়ি নিয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, যখন লোকজন দুধ দাঁড়িয়ে কলকাতা ছেড়ে পালাচ্ছে। তারপর তো বাবা জ্যাঠাদের সংসার হলো, সংসার বড় হলো, চাকরি সূত্রে জ্যাঠারা একে একে চলেও গেল অন্যত্র। একমাত্র বাবাই যা সপরিবার রয়ে গেল পাকাপাকি। এরপর এ বাড়ি হয়তো মুছেও যাবে কালের নিয়মে। প্রমিতা কাপে চা ঢেলেছে, চিনি নাড়তে নাড়তে জিজ্ঞেস করল, আমাদের ফ্লোর এরিয়া কত আছে গো দিদি? 1000 স্কোয়ার ফিট হবে না? তা হবে। বাড়ি ভাঙা হলে সমপরিমাণ জায়গার ফ্ল্যাট আমরা পাবো না? রাঘববাবুদের ভাড়াটে তো পাচ্ছে। দাঁড়া, আগে তোদের ওপরওয়ালা রাজি হোক, তাদের সঙ্গে দরে বনুক। বনবে গো বনবে, মোটা প্রণামী পেলে ওপরওয়ালাও গলে জল হয়ে যায়। ও বাড়ি থেকে বেরিয়ে আসার সময়ও কথাটা পাক খাচ্ছিল মাথায়। রাস্তায় নেমে একবার ঘুরে দেখলাম বাড়িখানাকে। ইস, কি জীর্ণ দশা! রঙের বালাই নেই, চতুর্দিক থেকে প্লাস্টার খসে খসে পড়ছে। নিজেরাও সুরত ফেরাবে না, আমাদেরও হাত ছোঁয়াতে দেবে না। বছর 2 আগে রমু ঘরগুলো চুনকাম করালো, তাই নিয়েও দোতলা থেকে যা খিস্তির ফোয়ারা ছুটেছে। না, প্রমোটারের হাতে গেলেই বেশ হয়। তখন ফ্ল্যাট তো একটা জুটবেই, সঙ্গে সঙ্গে যাবতীয় অশান্তির অবসান। তোমরাও সুখে থাকো, আমরাও স্বস্তি পাই। নগেন না খগেন তাকে বলে একটা ফ্ল্যাটকেই যদি 2টো করে নেওয়া যায়, একটাতে রমু থাকলো, অন্যটায় তুলতুলিকে নিয়ে প্রমিতা। সমু মারা যাওয়ার পর রমুই সংসারটা দেখে, নিজে বিয়ে থা করেনি, বৌদি ভাইজির কোনো অযত্নই সে করে না। তবু পায়ের নিচে নিজের ফ্ল্যাটের শক্ত মাটি থাকলে প্রমিতাও বুঝি একটু বেশি নিশ্চিন্ত হয়। হা হতমি, কোথায় কি! পরের সপ্তাহে গিয়ে দেখি প্রমিতার মুখ ভার, মা ফিকফিক হাসছে। সোফায় বসতে না বসতেই মাথা ঠাকুরের সে কি উচ্ছ্বাস! এই জানিস তো, মন্টুর বউ এতদিনে একটা বুদ্ধিমতির মতো কাজ করেছে। ধন্ধমাখা মুখে বললাম, কি রকম? এক বচ্চাত প্রমোটার বাড়ি ভেঙে ফ্ল্যাট বানানোর টোপ দিতে এসেছিল, তাকে খেটি ধরে বের করে দিয়েছে। শুনে খুশি হব না ব্যথিত বুঝে উঠতে পারছিলাম না। মা ফের বলল, তোরা তো শুধু বউটার নিন্দে মন্দই করিস, দেখ একটা কত বড় প্রলোভন জয় করল। ও কথা বলবেন না মা, প্রমিতা ঝনঝন বেজে উঠেছে। শুনিয়ে শুনিয়ে কি বলছিল কানে যায়নি আপনার?
আমি অত খেয়াল করিনি। মা নির্বিকার। প্রমিতা উত্তেজিতভাবে বলল, কি বলে চেল্লাচ্ছিল জানো? হারামজাদা ভাড়াটেই ফোকটে ফ্ল্যাট পেয়ে যাবে এমন ডিলে আমি ইয়ে করে দিই। ভাবো দিদি, কেমন নিজের নাক কেটে পরে যাত্রা ভঙ্গ করার পলিসি। ঝন্টুদা মন্টুদা দুতরফেই তো ছেলের বিয়ে হয়ে গেছে, বাচ্চা কাচ্চা হচ্ছে। দোতলায় এখন না হোক ৮-৯টা প্রাণীর বাস, নিশ্চয়ই অসুবিধা হয়। তবু তো এঁটে যাবে না, ভাড়াটেকে বাম্বু দেওয়া যাচ্ছে, এতেই প্রাণে মলাই বইছে। তাতে তোমার এত জ্বালা ধরে কেন বাছা? মা ফুট কাটল। ওদের সুবিধে অসুবিধে ওরা বুঝবে, তোমায় ভাবতে হবে না। ফোঁস মন্তব্য, টুকুস টুকুস টিপ্পনি, চাপা নুতো শুরু হয়ে গেছে। হাওয়া গরম ক্রমশ। আমি আর বেশিক্ষণ বসলাম না। বেরিয়ে আজও একবার ঘুরে দেখলাম বাড়িটাকে। আমার কুমারী বেলার গন্ধমাখা বাড়িটা ধূলিস্যাৎ হয়ে যাবে ভেবে বুঝিবা একটু স্মৃতিমেদুরী হয়ে পড়েছিলাম সেদিন। আজ মোটেই তেমনটা লাগছে না, বরং বিরক্তি জাগছে যেন। মনে হচ্ছে ছিঁড়ি ছাদিন এক বুড়ো গায়ে ছেঁড়া খোড়া আলখাল্লা চাপিয়ে মারি বার করে ভ্যাংচাচ্ছে আমাকে। তর্জনী নাচিয়ে বলছে, নেহি মিলেগা শান্তি, নেহি মিলেগা। দিন আষ্টেক পর আবার গেলাম মায়ের ডেরায়। ফোনে মা ইত্তেলা পাঠিয়েছিল, ইডলি বানাচ্ছি, খেয়ে যা। সেদিন উত্তেজনা লেশমাত্র নেই। গৃহে অপার শান্তি বিরাজমান। শাশুড়ি বধূ দুজনেই সুহাসিনীম, সুমধুর ভাসিনীম। বাড়ি ভাঙাভাঙি তো দূরস্থান, দোতলার প্রসঙ্গই উঠল না। রমুও ফিরেছে চটপট, তুলতুলিরও টিউটোরিয়াল নেই। সকলে মিলে জমিয়ে আড্ডা মারলাম সারা সন্ধে। সময় গড়াচ্ছে নিজের মনে। গোটা গ্রীষ্মকালটা কলকাতাবাসীদের এবার তাপে ভাজা ভাজা করলেন সূর্যদেব। কপাল ভালো, মৌসুমি বায়ু বেশ জলদি জলদি পৌঁছে গেল। আষাঢ়ের গোড়াতেই বৃষ্টির কি ধুম। সারাটা দিন আকাশ পাশুটে বর্ণ। কারা নাকারা বাজাচ্ছে মেঘবাহিনী। টিপ টিপ ঝিরঝির ঝমঝম কত বিচিত্র ধারাই যে ঝরছে অবিরাম। এবারও বর্ষায় ও বাড়ির অবস্থা বেশ কাহিল। রেন পাইপ ভেঙে উঠোন বারান্দা জলে কাদায় থই থই। স্নানঘরের ফুটো চাল দিয়ে ঝুপুর ঝুপুর বৃষ্টি ঢুকে পড়েছে। পাঁচিলের ওপারে গাছ আগাছা বেড়ে মশককুলের বংশবৃদ্ধি ঘটছে দ্রুত। আর রুটির মাফিক ঝরে পড়া পচা আবর্জনায় ঘরের আশপাশ তো মম করেই। তা রেন পাইপে তো আর হাত ছোঁয়ানোর অনুমতি নেই। ওপারের মশানিধনও নিষিদ্ধ। বোধহয় ওপারওয়ালা আশায় আশায় আছে এবার ষাঁড়ের শত্রু বাঘে খাবে, ম্যালেরিয়ায় টাসবে ভাড়াটের গোষ্ঠী। এইসবের মধ্যেই আমার নির্বিরোধী ভাইটি হঠাৎ একটা দুঃসাহসিক কাণ্ড করে বসল। ঝটাক্সে বদলে ফেলল কলঘরের টিনের চালখানা। কত আর বৃষ্টিতে ভিজে চৌবাচ্চা থেকে গায়ে জল ঢালা যায়। প্রথম 1-2 দিন বাড়িওয়ালা চুপচাপ। তারপরে নতুন করগেটের টিনের আচ্ছাদনে ধাই ধপাধাপ ইট। ছোটোখাটো ঢেলা নয়, আস্ত আস্ত থান ইট। নিয়ম করে পড়ছে রোজ সন্ধে নামার পরে। হঠাৎই বুদুম করে একটা আওয়াজ হয়, তারপরে ক্ষণিক নৈশব্দ। কয়েক সেকেন্ড পর দোতলার বারান্দায় চাপা খিলখিল হাসি। মা একদিন নরম করে গলা উঠিয়েছিল, কেন বাবা ওরকম করছো? কষ্টের পয়সায় সারানো চালাটা ভেঙে যাবে যে। অমনি যুবক কণ্ঠে ওপর থেকে হরিধ্বনি, বলো হরি হরি বল, বুড়িটা এবার খাটে তোল। রমু বেচারি নার্ভাস হয়ে পড়েছে রীতিমতো। সে চিরকালই সাংসারিক ঝামেলা পাশ কাটিয়ে কাটিয়ে চলতে চায়। ও বাড়ি যেতে সেই রমুর গলাতেই অন্য সুর। আর তো পারা যায় না রে দিদি, এবার একটা এসপার ওসপার করতেই হয়। কি করবি? থানায় যাবি? দূর দূর, দারোগা বাবিদের ডিম খাইয়ে কি হবে? ভাবছি দোতলায় সব কটাকে একদিন বাঁশপেটা করে আসবো। বুঝলাম। উদাসীন রমু খেপেছে বিস্তর। শান্ত করার জন্য ঠাট্টা জুড়লাম, তারপর লাল গামছায় মুখ ঢেকে হাত করা পরে কোর্টে উঠবি, তাই তো? কপালে বোধহয় সেটাই নাচছে। জানিস, কাল তুলতুলিটা এক চুলের জন্য বেঁচে গেছে। উঠোনে কি জন্যে যেন নেমেছিল, অমনি ছাদ থেকে মিসাইলের মতো একখানা ফাঁকা মদের বোতল। একটা টুকরো যদি ছিটকে এসে বিঁধে যেত। আমরা তো সন্ধ্যের পর কলতলা যাওয়া ছেড়েই দিয়েছি। প্রমিতা বলে উঠল, অমূল্য বালতি করে জল তুলে রাখে ভেতর বারান্দা ছোট বাথরুমটাতেই। বড় একটা শ্বাস টেনে খানিকটা হাওয়া ভরে নিলাম বুকে। মাথা নেড়ে বললাম, কিন্তু এটা তো কোনো পার্মানেন্ট সলিউশন নয়। সমাধানের তো একটাই রাস্তা,
রমুর স্বর গুমগুমে। সূর্য চাটুর্যের শয়তান নাতিগুলোরই জয় হোক। আমরা মানে মানে কেটে পড়ি। পালাবি? উপায় কি? টিনের চালটা ভেঙে গেলেই যে ওরা থামবে তার কোনো গ্যারান্টি আছে? প্লাস রোজ রোজ খ্যাচুর খ্যাচুর টেনশন। বাড়ি ফিরলেই এই কমপ্লেন ওই কমপ্লেন। আমি কাজকর্ম করব না থানা পুলিশ করে বেড়াবো? রমু মাথা ঝাঁকাচ্ছে। বাড়িটা প্রমোটারের হাতে দিতে পারছে না বলে আমাদের ওপর আক্রোশ আরও বাড়ছে। যত রকমভাবে পারে এখন হ্যারাস করবে। তার চেয়ে সুখের চেয়ে স্বস্তি ভালো। বাইপাসের দিকে একটা ফ্ল্যাট বুক করে ফেলি। লোন টোন নিয়ে হোক, যে করে হোক, তারপর পজিশন পেলে চলে যাব। উঠে যাব আমরা বাড়ি ছেড়ে? বহুক্ষণ নিশ্চুপ বসে থাকা মা হঠাৎই প্রায় আর্তনাদ করে উঠেছে। কেন যাব? ওরা আর তিষ্ঠতে দিচ্ছে না তাই? ওরা চাইলেই চলে যেতে হবে? কে ওরা? ওরা কে? মার গলা আরও চড়ে গেল। কতদিন আছে ওরা এই বাড়িতে? ছোড়াগুলো তো এই সেদিন জন্মালো। ওদের বউগুলোই বা কদিন এসেছে? 3 বছর, 4 বছর, 5 বছর? আমি আছি পাক্কা 59 বছর। সেই বিয়ে হয়ে আসা স্তক। ঝন্টু মন্টুর বউরা যতদিন এই বাড়িতে আছে তার চেয়ে ঢের বেশি দিন। আশ্চর্য! এই যে কমলাকান্তর মতো যুক্তি। দুধ আমি খেয়েছি, অতব গরুও আমার। রমু ঠোঁট বেঁকালো। বি প্র্যাকটিক্যাল মা। 59 বছর বসবাস করলেই বাড়ি ভাড়াটের হয়ে যায় না। আলবাত হয়, লক্ষবার হয়। এটাই তো আমার ভিটে মাটি। এ বাড়িতেই বউ হয়ে আমি প্রথম পা রেখেছিলাম। এখানেই আমার ছেলে মেয়ে হয়েছে। এখানেই এতকাল সংসার করলাম। এ বাড়িতেই তোর বাবা মরেছে, আমার সোমও মরেছে। মার গলা মাঝপথেই আটকে গেল। ষড়যন্ত্র স্তব্ধ, কিন্তু কণ্ঠনালীর ওঠানামা চলছেই। ক্ষীণ হয়ে আসা দু চোখ বেয়ে গড়িয়ে এলো জল। এ কি শুধুই অশ্রু? নাকি 59 বছর ধরে এবাড়ির একতলার ভিতে ইট কাঠে কড়ি বর্গায় জালনা দরজায় চারিয়ে যাওয়া অদৃশ্য এক শিকড়ের রস? বুঝতে পারছিলাম না। যুক্তি দিয়ে বিচার করলে মার কথাগুলো হয়তো নেহাতি হাস্যকর, নিছকই এক বৃদ্ধার প্রলাপ। তবু যে কেন গলার কাছে একটা ডেলা জমাট বাঁধে? না, শিকড়টাকে এখন উপড়ে ফেলা অসম্ভব। মন্টুদার ছেলেরা বোমা মেরেও পারবে না। বাড়িওয়ালা ভাড়াটের এই দ্বন্দ্ব হয়তো কলকাতার কোণে কোণে এখনও বিরাজমান। আসলে কিছু কিছু অনুভূতির স্মৃতিভাণ্ডার এত বিশাল হয়ে ওঠে যে মন তখন কোনো যুক্তির ধার ধারে না। এতক্ষণ ধরে আমার গল্প পাঠ শোনার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই তোমাদের। কেমন লাগলো আজকের গল্প? যদি আমার গল্প পাঠ ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। তাহলে যখনই আমি নতুন গল্প দেব তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের মতো বিদায়। আবার সামনের মঙ্গলবার নতুন কোনো গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হব। তোমরা খুব ভালো থেকো, আনন্দে থেকো, সুস্থ থেকো।